হ্যালো বন্ধুরা, সিভিল স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা এখানে আরসি ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আরসি ডিজাইনের কিছু ইম্পর্টেন্ট জিনিস করব, যেটা হচ্ছে ডিজাইন। আমরা এখানে ডিজাইন শুরু করতে চলেছি। আজকে বিম ডিজাইন করব, এরপরে স্ল্যাব, কলাম, ফুটিং এভাবে করে চলবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা এখানে প্রথমে করে নেব সিঙ্গলি রেনফোর্সড বিম। সিঙ্গলি রেনফোর্সড বিম মানে তোমরা জানো, যদি তোমাদের কাছে এমন একটা বিম থাকে যার শুধুমাত্র এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় আর টেনশন জোনে যদি শুধুমাত্র রেনফোর্সমেন্ট দেওয়া থাকে, তাহলে সেটাকে বলছে সিঙ্গলি রেনফোর্সড বিম। আর যদি কম্প্রেশন জোনও যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে বলে দেবো কিন্তু আমরা ডাবলি রেনফোর্সড বিম। তো আমরা প্রথমে সিঙ্গলি রেনফোর্সড বিম ডিজাইন করব। তো আমাদের কাছে কিছু ট্রায়াল সেকশনের জন্য আমাদের কাছে স্প্যান আর ডেপথ রেশিও কিছু দেওয়া আছে, সেটা একবার দেখে নিই। যদি ধরো তোমাদের কাছে স্প্যানের রেঞ্জ 3 থেকে 4 মিটার থাকে, তাহলে সেক্ষেত্রে স্প্যান বাই ডেপথ রেশিও আমরা 15 থেকে 20-র মধ্যে ধরবো। যদি 5 থেকে 10 মিটার থাকে, তাহলে হচ্ছে 12 থেকে 15-র মধ্যে ধরবো। আর 5 থেকে 10 মিটার থাকলে পরে 10 থেকে 12 ধরবো। এটা তোমাদের মানে ডিজাইন করার ক্ষেত্রে সুবিধা হবে, তার জন্য আমি এটা ডিসকাস করে দিলাম। তো তোমাদের কাছে দেখো একটা কোয়েশ্চেন আছে, ডিজাইন সিঙ্গলি রেনফোর্সড কংক্রিট বিম টু স্যুট দ্য ফলোয়িং ডেটা, যার ক্লিয়ার স্প্যান 4 মিটার, উইথ অফ সাপোর্ট 300 mm, সার্ভিস লোড 5 কিলোনিউটন পার মিটার, M20 গ্রেড কংক্রিট আছে, আর FE 415 বার দেওয়া আছে। তো তোমাকে এইসব ইনফরমেশান দেওয়া আছে শুধুমাত্র, এবং তোমাকে বলে দেওয়া হয়েছে একটা সিঙ্গলি রেনফোর্সড কংক্রিট বিম ডিজাইন করুন। তাহলে তুমি কিভাবে ডিজাইন করবে? তো তার জন্য আমাদের কিছু পরপর স্টেপস আছে। সেই স্টেপসগুলো তোমাদেরকে কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে। আর এটা তখনই তোমাদের মনে থাকবে যখন তোমরা ঠিক মতন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না হলে কিন্তু এটা মনে রাখা একদম অসম্ভব। তো দেখো, আমি প্রথম স্টেপ যেটা হয়, ডিজাইন যখন বিম ডিজাইন করতে যাবে তখন তোমাদের এই স্টেপ দিয়েই শুরু করতে হবে। দেখো, প্রথম স্টেপ আছে অ্যাজাম্পশন অফ স্প্যান বাই ডেপথ রেশিও। কেন? দেখো, আমাদের কাছে স্প্যান দেওয়া আছে কিন্তু আর উইথ অফ সাপোর্ট দেওয়া আছে, কিন্তু একটা বিমের কি হয়, ডেপথ লাগবে, উইথ লাগবে, সেগুলো কি দেওয়া আছে? সেগুলো তো দেওয়া নেই। তাই তার জন্য আমাদেরকে তো একটা ডেপথ ধরে নিয়ে কিছু একটা ধরে নিয়ে তো আমাদের এগোতে হবে না। তো তার জন্য স্প্যান যেহেতু দেওয়া আছে, সেখান থেকে আমি স্প্যান বাই ডেপথ রেশিও আমাদের কোড প্রভিশন আছে, বা তোমাদেরকে এর আগেও আমি বলেছি, সেটা অ্যাজাম্পশন করে কিন্তু বের করতে পারবো। সেটা বের হয়ে গেলে সেকেন্ড স্টেপে চলে যাবে, ডিটারমাইন অফ এফেক্টিভ ডেপথ। এফেক্টিভ ডেপথ বের করবে। থার্ড স্টেপ আছে ডিটারমিনেশন অফ এফেক্টিভ স্প্যান। এফেক্টিভ স্প্যান বের করবে। তারপরে লোড ক্যালকুলেশনে হবে। লোড ক্যালকুলেশন করার পর মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ক্যালকুলেশন হবে, অ্যান্ড তারপর হবে চেক ফর ডেপথ। দেখো, ডেপথ চেক করার পর কিন্তু চলে আসবে তোমাদের টেনশন রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন, মানে কতখানি রেনফোর্সমেন্ট বা স্টিল তুমি প্রোভাইড করবে সেটা। তারপর সেই টেনশন রেনফোর্সমেন্ট বের করার পর তোমাদের চলে আসবে স্টেপ চেক ফর শিয়ার। শিয়ার চেক করতে হবে। তারপর ডিফ্লেকশন চেক বা চেক ফর সার্ভিসিবিলিটি। তারপরে চেক ফর ডেভেলপমেন্ট লেন্থ। তারপর ড্র দ্য রেনফোর্সমেন্ট ডিটেলস। এই করে কিন্তু তোমাদের ডিজাইনটা শেষ হয়ে যাবে। আর প্রত্যেকটা স্টেপ আমি ডিসকাস করে দেবো, ডোন্ট ওয়ারি। দেখো, 23.2.1 নাম্বার ক্লজে বলা আছে বেসিক ভ্যালু স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও স্প্যান আপ টু 10 মিটার। মানে তোমার কাছে যদি স্প্যানের ভ্যালুটা 10 মিটার আপ টু 10 মিটার পর্যন্ত যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই তিনটে ভ্যালু অ্যাজুম করতে পারবে, যেটা হলো ক্যান্টিলিভার 7, সিম্পলি সাপোর্টেড 20, কন্টিনিউয়াস 26। আর যদি বাই চান্স তোমার কাছে স্প্যানটা 10 মিটারের বেশি হয়ে যায়, তখন তুমি কী করবে? তখনও বলে দিয়েছে যে দ্য ভ্যালুস ইন এ মে বি মাল্টিপ্লাইড বাই 10 বাই স্প্যান ইন মিটার্স। মানে এই ভ্যালুগুলো যেটা আছে এর, সেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে 10 বাই স্প্যান দিয়ে, এক্সেপ্ট ফর ক্যান্টিলিভার। কিন্তু ক্যান্টিলিভারের ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। তার মানে এই কন্ডিশনে শুধুমাত্র ভ্যালিড হবে সিম্পলি সাপোর্টেড আর কন্টিনিউয়াসের জন্য। মানে দেখো, ধরো তোমার কাছে 10 মিটারের বেশি, ধরো আমি ধরে নিলাম 11 মিটার আছে, তাহলে সেক্ষেত্রে কী করবে? 20 ইন্টু 10 বাই 11। এটা করলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা কিন্তু চলে আসবে তোমার কাছে স্প্যান বাই ডেপথ রেশিও হিসাবে। আমি এখানে এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন কিভাবে করেছি, অ্যাজিউম করেছি প্রথমে স্প্যান বাই ডেপথ রেশিও 20। আমি ভেবে নিয়েছি আমার কাছে সিম্পলি সাপোর্টেড বিম আছে, তাহলে সেক্ষেত্রে স্প্যান কত ছিল? আমার কাছে ক্লিয়ার স্প্যান 4 মিটার ছিল, তাই সেটাকে আমি করেছি 4 ইন্টু 1000 বাই ডেপথ ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে ডেপথ কিন্তু বের করতে পারবো 200 mm। তাহলে সেখান থেকে দেখো
এফেক্টিভ ডেপথ কীভাবে ক্যালকুলেশন করেছি, এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করার জন্য তোমার কাছে থাকবে ওভারঅল ডেপথ মাইনাস কভার মাইনাস ডায়া অফ স্টিরাপস মাইনাস হাফ ইন্টু ডায়া অফ বার। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বলতে গেলে যে এফেক্টিভ ডেপথ এইভাবে আমরা বের করি। তাহলে ওভারঅল ডেপথ আমি এখানে 200 বেরিয়েছি, কিন্তু 200 তো সাধারণত হয় না, অনেক ছোট হয়ে যাবে, তার জন্য আমি অ্যাজিউম করে নিলাম এটা অ্যাজ আ 400 mm। তোমাকে সবসময় কিন্তু অ্যাজিউম নিজেই করে নিতে হবে। তো 400, তাহলে কভার কত আছে, 20 কভার নিই আমরা, ঠিক আছে, বিমের ক্ষেত্রে 20 কভার। আর ডায়া অফ স্টিরাপসের ডায়া হচ্ছে 8 নিই, আর হচ্ছে হাফ ইন্টু ডায়া অফ বার। তো আমি এটা অ্যাজুম করেছি, ধরো ডায়া অফ বার আমি 16 নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি তাহলে তোমার কাছে আসবে 364 mm, যেটা কি এফেক্টিভ ডেপথ। এবার ধরো 364 mm আমি একটা অড, মানে আমি এরকম না নিয়ে আমি একটা অড নাম্বার, মানে একটা ভালো নাম্বার নিচ্ছি, সেটা হচ্ছে 350 mm। 350 mm নিয়েছে, আর ওভারঅল ডেপথ 400 রেখেছি। ওকে, তোমার কাছে কিন্তু এই পুরোটাই কিন্তু একটা অ্যাজিউম করে চলতে হবে। তুমি যদি চাইতে তাহলে তুমি কিন্তু 364 mmও রাখতে পারতে, কিন্তু তুমি কি 364 mm টেপ দিয়ে কোনো সময় মাপতে পারবে? মাপতেই তো পারবে না, তার জন্য কিন্তু আমি এরকম একটা ভ্যালু নিয়েছি যেটা আমি মাপতে পারবো। এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন, ডেপথ ক্যালকুলেশনের পর এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন করতে হয়, সেটা হচ্ছে দেখো IS 456/2020 2.2 নাম্বার ক্লজে চলে গেলে, যেটা পেজ নাম্বার 34-এ আছে, সেখানে দেখতে পারবে এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন করা আছে। কিভাবে করবে, এফেক্টিভ স্প্যান ইজ ইকুয়াল টু, ওখানে বলা আছে ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ। ক্লিয়ার স্প্যান কীভাবে হবে, ক্লিয়ার স্প্যান আমার কাছে আছে 4 মিটার, তাহলে আমার এখানে MM করবো আমি 4 × 1000। আর এফেক্টিভ ডেপথ কত বেরিয়েছে 350, তাহলে এখানে 350 রেখে দিলাম, তাহলে কত হলো 4350 mm। আর আবার একটা আছে, দুটো ফর্মুলা আছে, সেখানে দুটো হচ্ছে, একটা তার মধ্যে এটা প্রথম আর সেকেন্ড এটা এফেক্টিভ স্প্যান, আর একটা বের করার ফর্মুলা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্ট। দেখো কিভাবে সাপোর্ট থাকে, এইভাবে থাকে, ঠিক আছে। এবার এটা তো সাপোর্ট বলেছে, সেন্টার টু সেন্টার বিটুইন দ্য সাপোর্ট, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার অবধি যেটা ভ্যালু হবে সেটা, এই দেখো এতটা। তার মানে আমাকে পুরো এই ক্লিয়ার স্প্যানটা ক্যালকুলেট করতে হবে, প্লাস কি করতে হবে, এই সাপোর্টসের উইথ আর এই সাপোর্টসের উইথে হাফ। তাহলে আমাকে কি হচ্ছে, দেখো লিখেছি ক্লিয়ার স্প্যান, এই পুরো ক্লিয়ার স্প্যানটা গেল, প্লাস সাপোর্টস উইথের হাফ যাচ্ছে, তাহলে সাপোর্টস উইথ বাই 2। আর কটা সাপোর্ট আছে, দুটো, একটা দুটো, তার জন্য কিন্তু 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 কেটে গেলে পরে থাকবে 4000 প্লাস 300, তাহলে 4300 mm কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে কোড অনুযায়ী বলেছে যে আমাদের যে দুটো ভ্যালু বেরিয়েছে এফেক্টিভ স্প্যানের, এখনই যেটা বের করলাম, সেই দুটোর মধ্যে যেটা স্মলার ভ্যালু সেটাই আমাদের এফেক্টিভ স্প্যান হবে। তো আমার কাছে এফেক্টিভ স্প্যান 4350, আর 4300-র মধ্যে কোনটা ছোট, 4300, তাহলে সেক্ষেত্রে কিন্তু এফেক্টিভ স্প্যান আমাদের হয়ে যাবে 4300 mm। এটা কিন্তু কোডে সেই ক্লজ নাম্বার 22.2-তে আছে, তোমরা প্লিজ একবার রিড করে নিও। নেক্সট স্টেপ চলে যাবে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন কীভাবে করব, কত লোড আসছে সে বিমের মধ্যে। এবার ধরো একটা মানে নিজস্ব বিম যে তৈরি হচ্ছে যে মেটেরিয়ালসগুলো দিয়ে, সেই মেটেরিয়ালসগুলোর জন্য তো বিমে আসছে একটা করে লোড আসে, তাহলে সেই লোডটা আগে ক্যালকুলেট করব। তার নামই দিয়েছে সেলফ ওয়েট অফ দ্য বিম, মানে বিমের নিজস্ব যে ওয়েটটা সেটা কীভাবে ক্যালকুলেশন করে দেখো, সেখানে নেয় উইথ ইন্টু ওভারঅল ডেপথ ইন্টু ইউনিট ওয়েট অফ কংক্রিট। এবার বলছো উইথ কোথা থেকে পাবো, উইথটাও কিন্তু তোমাকে অ্যাজিউম করে নিতে হবে। তুমি ধরো এখানে লিখে নিলে অ্যাজিউম উইথ ইজ ইকুয়াল টু 200 mm, ঠিক আছে। তো তোমাকে এটা অ্যাজিউম করে নিতে হবে, আর যখনই কিছু অ্যাজিউম করবে তার আগে কিন্তু লিখে দিতে হবে অ্যাজিউম কথাটা, আর যখনই কোনো কিছু কোড ইউজ করবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে এই কোডের এই নাম্বার ক্লজে আমি পেয়েছি, কিন্তু সেখানে পেজ নাম্বারটা কিন্তু ভুল করেও মেনশন করো না, শুধু ক্লজটা মেনশন করো। তাহলে উইথ ইন্টু ওভারঅল ডেপথ ইন্টু ইউনিট ওয়েট অফ কংক্রিট, এইভাবে আমরা কিন্তু সেলফ ওয়েট অফ বিম বের করি। তাহলে আমাদের কাছে উইথ কত আছে 200, আর ওভারঅল ডেপথ আমি আগে বের করেছি 400। এফেক্টিভ ডেপথ কিন্তু 350 ছিল, কিন্তু ওভারঅল ডেপথ আমি যেহেতু এখানে বলছি তার জন্য 400 নেব। ইন্টু ইউনিট ওয়েট অফ কংক্রিট সবসময় মনে রাখবে 25 কিলো নিউটন পার মিটার কিউব হয়। ওকে, তাহলে দেখো এখানে ছিল কিলো নিউটন পার মিটার কিউব, আর মিটার, আর এটা মিটার, এটাও মিটারে আছে, এটাও মিটারে আছে, তাহলে হয়ে যাবে দেখো মিটার এগুলো সব কাটলে কিন্তু থাকবে মিটার, ঠিক আছে। তাহলে কিলো নিউটন পার মিটার, সরি এগুলো একটুখানি তোমরা কনসিডার করে নাও, এখানে একটু ভুল আছে, 0.200 ইন্টু 0.400 ইন্টু 25 হবে, যেহেতু আমি মিটারে লিখছি, আর এগুলো হচ্ছে MM ছিল। তাহলে 0.2 ইন্টু 0.4 ইন্টু 25 করলে কিন্তু 2 কিলো নিউটন পার মিটার হয়।
কিন্তু এর সাথে কিন্তু সেলফ ওয়েটের সাথে কিন্তু যে আমরা লাইভ লোড মানে আমরা যে বিল্ডিংটার মধ্যে চলাফেরা করছি বা আমাদের কোনো জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে লাইভ লোড, যেগুলোকে তুমি পরে সরিয়ে নিতে পারবে সেটাকে লাইভ লোড বলে। আর যেটাকে সরাতে পারবে না সেটা হচ্ছে সেলফ ওয়েট, মানে সেটাকে ডেড লোডও নাম দেয়। তাহলে সেলফ ওয়েটটাকেও কিন্তু আমরা অনেক সময় ডেড লোডও বলে থাকি। ওকে, তাহলে এখানে ইম্পোজড লোড আর লাইভ লোড এটাও পড়বে একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। তাহলে সেটা আমাদেরকে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে কিন্তু 5 কিলোনিউটন পার মিটার। তাহলে সেটা টোটাল লোড তখনই আসবে যখন এই লাইভ লোড আর ডেড লোডটাকে আমি কনসিডার করব। তাহলে টোটাল লোড কত হবে, এখানকার 2 + 5 কিলোনিউটন পার মিটার, তাহলে 7 কিলোনিউটন পার মিটার করে আমার কাছে টোটাল লোড চলে আসলো। কিন্তু দেখো আমি প্রথমে বলেছিলাম যে লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর দিয়ে কিন্তু গুণ করে নিই। তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে বলছি ডিজাইন লোড। তাহলে ডিজাইন লোড আমি কিভাবে ক্যালকুলেশন করব, এই যে তোমার কাছে টোটাল লোড চলে আসলো ইন্টু 1.5। আমি বলেছিলাম কংক্রিটের ক্ষেত্রে 1.5 আমি ধরি পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, তাহলে 7 × 1.5 করলে পরে কিন্তু চলে আসবে 10.5 কিলোনিউটন পার মিটার। নেক্সট স্টেপ চলে আসবে, এটা ক্যালকুলেশন হয়ে গেলে বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ক্যালকুলেশন। আমরা ততক্ষণ বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স অবভিয়াসলি পাবো না যতক্ষণ না আমরা লোডটা ক্যালকুলেট করব। তো লোড ক্যালকুলেট হয়ে গেল বলে আমরা কিন্তু বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স বের করতে পারবো। আর যেহেতু আমাদের কাছে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম আছে, আর আমাদের কী হয় পুরো বিমটার উপরে তো লোড পড়ছে, একটা বিল্ডিংয়ের পুরো বিমের ওপর লোড পড়ছে, তার জন্য আমি এটাকে ইউডিএল ধরে নিতে পারি। কারণ আমি জানি ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর এই ইউডিএল যদি ডাব্লু হয় আর এই স্প্যান যদি এল হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কিন্তু জানি, সবই তোমরা অবভিয়াসলি পড়েছো, MU = WL²/8 হয়। তাহলে সেক্ষেত্রে দেখো ডাব্লু আমার কাছে কত আছে 10.5, যেটা লোড এখনই বের করলাম, তাহলে 10.5 ইন্টু, আর এল হচ্ছে অবভিয়াসলি এখানে এফেক্টিভ লেন্থ নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে 4300 আর 10⁻³ আমি কেন করেছি, কেননা এটা আছে মিলিমিটারে কিন্তু আমার ক্যালকুলেশন হচ্ছে কিন্তু মিটারে, কারণ এটা হচ্ছে কিলোমিটার পার মিটারে আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে মিটারে কনভার্ট করতে হবে, তাই জন্য 4300 × 10⁻³ তার হোল স্কোয়ার করেছি বাই 8। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এসে পৌঁছাবে তোমার কাছে 24.268 কিলোনিউটন মিটার। এবার যদি বেন্ডিং মোমেন্ট পেয়েছি মানে অবভিয়াসলি শিয়ার ফোর্স বের করতে পারবো। তো এই কেসে সিম্পলি সাপোর্টেড উইথ ইউডিএল এর কেসে কিন্তু আমরা জানি শিয়ার ফোর্সের ভ্যালু হয় VU, যেটা আমি বলেছি সেটা WL/2। আমরা জানি আবার ডাব্লু জানি 10.5 × 4.3 / 2। 4.3 মানে আবার বলে দিই 4300 × 10⁻³ করেছে, আর এটা এফেক্টিভ লেন্থ। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 22.575 কিলোনিউটন। ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করে নিলাম। তারপর নেক্সট স্টেপ চলে আসবে চেক ফর ডেপথ, মানে আমি যে এতক্ষণ ধরে যে ডেপথটা ক্যালকুলেশন করেছিলাম বা উইথটা দিয়ে যে করেছি সেটা কি আদৌ ঠিক কি না ভুল সেটা আমাদের চেক করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমি বলেছিলাম যখন তোমাদের কাছে স্টিলটা 415 আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু MU লিমিটের ভ্যালু 0.138 f/s বি রিকোয়ার্ড দ্য স্কোয়ার হয়। প্লিজ তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেক্ষেত্রে MU লিমিট আমি বের করেছি 24.268 কিলোনিউটন মিটার। আর দেখো কিলোমিটার মিটার থেকে যদি মিলিমিটার নিউটন মিলিমিটারে যেতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো কিলোনিউটনের জন্য একটা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, আর মিটার থেকে মিলিমিটারে যাওয়ার জন্য কিন্তু আরেকটা 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার কাছে 24.268 × 10⁶ চলে আসবে = 0.138। আর এফসিকের ভ্যালু আমি বলেছি 20, কারণ ওখানে M20 গ্রেড অফ কংক্রিট ছিল, তাহলে সেক্ষেত্রে এফসিকের ভ্যালু হয়ে যাবে 20 Nm/mm²। আর বি আমি অ্যাজুম করে নিয়েছি 200। ডি কত হবে, ডি তো আমরা জানি না, ওটা তো বের করবো। তাহলে ডি রিকোয়ার্ড তার স্কোয়ার হয়ে যাবে হচ্ছে, এই ইকুয়েশনটা তৈরি হবে। তো এই ইকুয়েশনটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা পেয়ে যাবে 209.67 মিলিমিটার। তাহলে দেখো এত রিকোয়ার্ড আছে আমার কাছে, কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি 350 mm। তার মানে আমাদের অবভিয়াসলি যত রিকোয়ার্ড আছে তার থেকে আমি বেশি প্রোভাইড করেছি, মানে সেটা কিন্তু অলরেডি সেফ পজিশনে আছে, সেটা কিন্তু ভেঙে পড়বে না। তাহলে সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি ডি প্রোভাইডেড গ্রেটার দ্যান ডি রিকোয়ার্ড, কারণ আমরা 350 ধরে অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছি আর আমার কাছে রিকোয়ার্ডে এসছে এটা, তাহলে তো আমাদের ঠিক আছে। তার জন্য আমি লিখেছি হেন্স ইট ইজ ওকে, মানে আমরা এই ডেপথটা আমি দিতে পারবো।
চেক ফর ডেপথ আর উইথ করার পর কিন্তু নেক্সট স্টেপ তোমাদের কাছে চলে আসবে টেনশন রেইনফোর্সমেন্ট কত আমি দেবো সে ক্যালকুলেশন করা। তাহলে সেক্ষেত্রে আমি এটাও বলেছিলাম ক্লজ নাম্বার G1.1B এইটাতে যদি চলে যাও তাহলে এই ফর্মুলাটা কিন্তু পেয়ে যাবে। MU ইজ ইকুয়াল টু 0.87 FY ইন্টু AST ইন্টু ডি 1 মাইনাস AST ইন্টু FY বাই FCকে BD। তাহলে দেখো এক্ষেত্রে তোমাকে কী বের করতে হবে, AST, কেননা টেনশন রেইনফোর্সমেন্ট বলেছে না, তাহলে AST বের করতে হবে। আর দেখো আমরা অলরেডি মোমেন্ট ক্যালকুলেট করে ফেলেছি 24.268 ইন্টু 10⁶। আর প্রত্যেকটা ভ্যালু আছেই আমাদের কাছে কোয়েশ্চেনে গিভেন। দেখো FY আছে 415, ডি আমরা যেটা প্রোভাইড করেছি অলরেডি সেটা নিয়েই ক্যালকুলেশন করব, কারণ সেই ডিটা আমাদের কাছে একদম সেফ আছে। তাহলে সেক্ষেত্রে 350, AST জানি না, FI হচ্ছে 415, আবার FCকে হচ্ছে 20, B হচ্ছে 200 যেটা আমি বলেছি অ্যাজিউম করেছিলাম, ডি হচ্ছে 350। এইভাবে যদি ক্যালকুলেশন করে দেখবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটা সলভ করলে পর তোমাদের কাছে দুটো ভ্যালু চলে আসবে, একটা চলে আসবে এই ভ্যালুটা আর এটা চলে আসবে এই ভ্যালুটা। তো আমরা কিন্তু তো বলবো যে এই ভ্যালুটা নিয়ে কাজ করব আমরা 3173 6.6486 মিলিমিটার স্কোয়ার নিয়ে। এবার আমাদের কাছে তো চলে আসলো, এটা কিন্তু আমাদের কটা বার প্রোভাইড করতে হবে সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে, যে এইভাবে ক্যালকুলেশন করে প্রথমে ধরে নেবে যে অ্যাজুম করলাম আমরা ডায়া অফ বার 16 মিলিমিটার আমরা অ্যাজুম করেছি, আর এই ডায়া অফ বারটা কিন্তু আগে আমরা ক্যালকুলেশনও করেছি, তাহলে সেই ডায়া অফ বারটাই নেবে। আর নাম্বার অফ বার আমরা জানি না বলে এটাকে এক্স নিয়েছি। আর আমরা কি জানি যে একটা যদি রড এমন থাকে তাহলে রডের ক্রস সেকশন কী হয়, কিন্তু সার্কেল, তাই তো? আর সার্কেলের এরিয়া বের করতে চাইছি, তাহলে হচ্ছে π/4 ইন্টু 16 স্কোয়ার, কারণ ডায়া তার ছিল আর কতগুলোর জন্য, এক্সের জন্য। এক্সের জন্য এত হলে পরে সেটা এরিয়া সমান হবে 3173.6486 সাথে ক্যালকুলেশনটা করলে পরে তোমরা দেখতে পাবে এক্সের ভ্যালু 15.78 আসছে। কিন্তু 15.78 এমন কি হয়? এমন তো হয় না। তাহলে সেক্ষেত্রে একটা আমরা ঠিক ভ্যালু একটা নিলাম, সেটা হলো 16টা নাম্বার লাগবে। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারবে কিন্তু হেন্স উই প্রোভাইডেড 16 নাম্বারস অফ 16 মিলিমিটার ডায়া অফ বার। AST ক্যালকুলেশন হয়ে গেলে পরে কিন্তু তোমাদেরকে এটা চেক করতেই হবে, চেক ফর শিয়ার, কেননা আমরা রেনফোর্সমেন্ট দিচ্ছি সেটা শিয়ারের জন্য কি ফেল হচ্ছে সেটা আমরা কিন্তু দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে দেখো কিভাবে করবে, ফ্যাক্টর শিয়ার ফোর্স বের করবে। ফ্যাক্টর শিয়ার ফোর্স আমরা আগেই বের করে নিয়েছি, VU 22.575। যেহেতু এখানে শিয়ার নিয়ে কথা হচ্ছে মানে অবভিয়াসলি শিয়ার ফোর্স আমরা ক্যালকুলেট করব আর শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করব। আর দেখো নমিনাল শিয়ার ফোর্স না, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস হবে। অবভিয়াসলি নমিনাল শিয়ার স্ট্রেস ক্লজ নাম্বার B5:1 যদি চলে যাও তাহলে দেখতে পারবে এখানে τV ইজ ইকুয়াল টু VU/BD। আর আমরা আরেকভাবে ওটা বলতে পারি, দেখো স্ট্রেস মানে আমরা কি জানি, স্ট্রেস মানে আমরা জানি ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে ফোর্স কত, VU, আর এরিয়া কত, B ইন্টু ডি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এভাবে আমরা বের করতে পারি যে VU হচ্ছে 22.575 কিলো নিউটন, থেকে আমরা নিউটনে নিয়ে যাবো বলে 10⁻³ ডিভাইডেড বাই B হচ্ছে ছিল 200, ডি হচ্ছে 350 অ্যাজিউম করেছি আমরা। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 0.3225 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু বেরিয়ে আসছে আমাদের কাছে। দেখো শিয়ার স্ট্রেস তো বের করে নিলাম, কিন্তু অ্যাজ পার কোড কি সে আমার ভ্যালুটা এক্সিট করছে কি করছে না সেটা দেখার জন্য দেখো আমাদের এখানে টেবিল নাম্বার 24 আছে, যেখানে লেখাই আছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস τC ম্যাক্স, যেটা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হবে। আর এখানে দেখো প্রত্যেকটা গ্রেড অফ কংক্রিট দেওয়া আছে উপরে, আর তার জন্য τC ম্যাক্সের ভ্যালু কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো M15 জন্য 1.6, M20 জন্য 1.8, M25 জন্য 1.9, M30 জন্য 2.2 করে দেওয়া আছে। আর M40 অ্যান্ড অ্যাভাব মানে M40 বা তার চেয়ে বেশি হয়ে গেল তাহলে তাকে নেব 2.5। আর আমাদের কাছে কত গ্রেড আছে, M20 গ্রেড। তাহলে সেক্ষেত্রে আমি কত নেব, তাহলে τC ম্যাক্সের ভ্যালু 1.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু নিয়ে নেব। দেখো কোড থেকে আমরা দেখে নিলাম, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে M20 গ্রেডের জন্য, τC ম্যাক্স 1.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমাদের কাছে কত এসেছিলো, τV 0.3225, তাই তো τV এর ভ্যালু। এটা কী হবে, অবভিয়াসলি 1.8 থেকে ছোটো হচ্ছে, লেস দ্যান τC ম্যাক্স, হেন্স ইট ইজ ওকে। আমাদের কাছে কিন্তু ওকে চলে এসেছে। নেক্সট দেখো পার্সেন্টেজ অফ লংগিটিউডিনাল টেনশন রেনফোর্সমেন্ট। লংগিটিউডিনালভাবে যে লংগিটিউডিনাল ডিরেকশানে যে টেনশন রেনফোর্সমেন্টটা যাবে তার পার্সেন্টেজ কত হবে সেটা দেখো কিভাবে বের করেছে।
100 ইন্টু এএস বাই বিডি ইজ ইকুয়াল টু 100 ইন্টু 3, এএস কত বেরিয়েছিল, এএস মানে আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি, যেটা হচ্ছে 3173 এটা বেরিয়েছিল। আর বিডি কীভাবে বের করবে, 200 ইন্টু 350। তাহলে তোমার কাছে এটা কত পার্সেন্টেজ এসে পৌঁছাবে, 4.53%। দেখো এখানে তাহলে আসলো 4.53%। তাহলে এখানে একটা আমাদের কাছে কোড আছে অ্যাভেলেবেল, যেটা হলো 456/2000 টেবিল নাম্বার 19 যদি চলে যাও, তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে ডিজাইন শিয়ার স্ট্রেংথ অফ কংক্রিট টাউ সি এর ভ্যালু, যেটা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে আছে। সেক্ষেত্রে দেখো 100 এএস বাই বিডির পার্সেন্টেজ যেটা আমি বের করলাম, আমাদের কাছে এসেছিলো 4.53। তার মানে দেখো এই লিস্ট অনুযায়ী কিন্তু 3 অ্যান্ড অ্যাবাবের মধ্যে পড়ছে, যেহেতু 4.53 আছে, তাহলে সেইখানে যদি আমি ভ্যালুটা দেখি, আর আমাদের কাছে এখানে প্রত্যেকটা গ্রেড দেওয়া আছে, M15 জন্য কত হবে, M20 জন্য কত, M25 জন্য কত, 30 জন্য কত, 35 জন্য কত, আর 40 আর তার বেশি হয়ে গেলে পরে কত হবে। তো আমাদের কাছে দেখো আছে M20 গ্রেড, আর 100 এএস বাই বিডির ভ্যালু আমাদের কাছে কত বেরোলো, 4.53। তার মানে এই ক্যাটাগরিতে পড়ছে 3 অ্যান্ড অ্যাবাভ, আর আমাদের কাছে M20 ক্যাটাগরি পড়ছে। তাহলে দেখো 3 অ্যান্ড অ্যাবাভের জন্য কত আসছে ভ্যালু, আমাদের কাছে 0.82, কারণ M20 আর এটা, তাই তো 0.82। যদি M15 বলা থাকতো তাহলে কত হতো, তাহলে 0.71। M20 জন্য 0.82 হলো। তাহলে আমাদের কাছে ডিজাইন শিয়ার স্ট্রেংথ কত আছে হচ্ছে কি 0.82 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা কিন্তু আমাদের টাউ ভি যেটা বেরিয়েছিল 3225 লেস দ্যান টাউ সি, সেটা কিন্তু হচ্ছে। তাহলে এই রকম যদি কন্ডিশন চলে আসে টাউ ভি লেস দ্যান টাউ সি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিনিমাম শিয়ার রেইনফোর্সমেন্ট কিন্তু দিতে হবে। নেক্সট দেখো, যদি তুমি রেইনফোর্সমেন্ট ডিটেলসটা আঁকাও, তাহলে তোমাদের কাছে এরকম একটা বিম থাকবে, যেটা ক্রস সেকশন এমন হবে, আর যেটার হচ্ছে দেখো এটা হচ্ছে সাপোর্ট সুইচ ছিল 300 mm, আর 4 মিটার আমাদের কাছে ক্লিয়ার স্প্যান ছিল, আর এটা একটা সাপোর্ট সুইচ যেটা 300 mm হবে, আর এটা হচ্ছে উইথ হবে 200 mm, আর হচ্ছে আর উপরে হচ্ছে কতগুলো দিয়েছি আমি, এটা হচ্ছে মেন রেইনফোর্সমেন্ট ক্যাচে, তাহলে ওপরে হচ্ছে দিয়েছি 8 নাম্বার অফ 16 mm ডায়া, আর ভেতরে যেটা স্টিরাপসটা সেটা 8 mm ডায়ার হচ্ছে 150 সেন্টার টু সেন্টার দিয়েছি, আর নিচেও তাই দিয়েছি 8 নাম্বার অফ 16 mm ডায়া। তো এইভাবেই কিন্তু আমরা রেইনফোর্সমেন্ট ডিটেলসটাও কিন্তু আঁকিয়ে নিতে পারবো। এইভাবেই কিন্তু আমরা বিম ডিজাইন করে থাকি এলএসএম মেথডে। আর তোমাদের জন্য আমি একটা পিডিএফ প্রোভাইড করে দেবো, যেখানে প্রত্যেকটা স্টেপ কিভাবে করতে হবে সেটা আরেকটু ভালো করে তোমরা যাতে বুঝতে পারো, সেই পিডিএফটা থেকে তোমরা একবার প্লিজ দেখে নিও। আর এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ম্যাথস কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ডিজাইনটা কিন্তু একটু শক্তই লাগবে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে, আর এই ভিডিওটি কিন্তু আইএএস গেট আর এসএসসি জের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো আশা করছি তোমার এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।